Twisted নমস্কার বন্ধুরা, টুইস্টেড ইকোজের অলৌকিক ও ভৌতিক রোমাঞ্চকর গল্প ও ঘটনা বলার এই আসরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ তোমাদের এমন একটি গল্প বলবো যেটি শুনলে তোমরা বুঝতে পারবে যে এই দুনিয়াতে কোনো কিছু ঘটাই অসম্ভব না, সব কিছু ঘটাই সম্ভব এই দুনিয়ায়। আর এই মর্মান্তিক ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিন্তু এই গল্পটি তোমাদের আমি দুটি পর্বে বলবো। আজকে তোমাদের বলবো এই গল্পটির গা ছমছমে প্রথম পর্ব, আর এর পরের শনিবার রাত ঠিক 9টার সময় তোমরা শুনতে পারবে এই চ্যানেলে এই ভয়াবহ গা ছমছমে গল্পটির দ্বিতীয় বা শেষ পর্ব। তাহলে এখন গল্পটি শুরু করি বন্ধুরা, শোনো তাহলে। তাপস ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হলেও বড় হয়ে ওঠার সাথে সাথে সে ফটোগ্রাফিতে যথেষ্ট সুনাম অর্জন করে ও নিজেও একজন প্রতিষ্ঠিত ফটোগ্রাফার হিসেবে বেশ পরিচিতি লাভ করে। ও এই ফটোগ্রাফিকে সে পরবর্তীকালে পেশা হিসেবে গ্রহণ করে। বছর 38-এর তাপস বিবাহিত হলেও বিয়ের 6 বছর পর পর্যন্ত সে ও তার স্ত্রী চন্দনা ছিল নিঃসন্তান। তার স্ত্রী চন্দনা ছিল কর্মরতা তারই মতো। আসলে নিজেদের দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে কোনো সন্তান নেওয়ার কথা তারা ভেবে উঠতে পারেনি। কিন্তু সারাদিন শেষে কাজকর্ম শেষে ঘরে ফেরার পর নিঃসন্তান এই সংসারে স্বামী স্ত্রী দুজনেরই খুব খালি খালি লাগতো। 30 বছরের চন্দনা মডেলিং করত, আর 9 মাস সন্তান ধারণ করে তাকে জন্ম দিয়ে একটু বড় করে আবার তার প্রফেশনে যোগ দেওয়া, এটা ছিল চন্দনার পক্ষে প্রায় অসম্ভব। আর তাছাড়া একজন পেশাদার মডেল হয়ে সন্তান জন্ম দেওয়ার মতো ঝুঁকি সে নিতে পারেনি, কারণ মা হয়ে যাওয়ার পর তার ফিগার আর একই রকম সুন্দর নাও থাকতে পারে। এর ফলে তার প্রফেশন তাকে হয়তো ছেড়ে দিতে হতে পারে পরবর্তীকালে। এই সব কথা ভেবে চন্দনার পক্ষেও বিয়ের পর 6 বছর ধরে সন্তান নেওয়ার কথা ভাবা আর হয়ে ওঠেনি। আসলে তাপস প্রফেশনালভাবে ফটোগ্রাফার ছিল, আর কর্মক্ষেত্রেই তাপস মডেল চন্দনার সাথে আলাপ পরিচয় হয় তার। পরবর্তীকালে তাপস ও চন্দনার মধ্যে এই আলাপ থেকে বন্ধুত্ব গড়ে ওঠে ও পরে প্রেম গড়ে ওঠে। এরপর তারা পরস্পর বিয়েও করে। চন্দনার প্রফেশনের নানা রকম অসুবিধার কথা মাথায় রেখে সেই কারণে তারা স্বামী স্ত্রী দুজনেই বিয়ের 6 বছর পর্যন্ত কোনো সন্তান নিতে পারেনি, এবং পরবর্তীকালে তারা একসময় দত্তক সন্তানের কথা ভাবতে লাগলো। তাপস ও চন্দনার সংসারে যথেষ্ট সচ্ছলতা ছিল ও স্বাচ্ছন্দ্যও ছিল, সুতরাং একটা সন্তান দত্তক নিয়ে তাকে মনের মতো করে বড় করা বা মানুষ করার ক্ষেত্রে তাদের আর কোনো অসুবিধাও ছিল না। প্রতি বছর তাপস তার নিজের জন্মদিনটা নিজের মতো করেই কাটাতো। সত্যি কথা বলতে তাপস তার নিজের আসল জন্মদিন যে ঠিক কবে সেটা সে নিজেই জানতো না। যে অনাথ আশ্রমে সে বড় হয়েছে, সেই অনাথ আশ্রমে যেদিন তার জন্মদাতা বাবা বা মা তাকে অযাচিত ভেবে তাকে পরিত্যাগ করে সেই অনাথ আশ্রমে ফেলে দিয়ে চলে গিয়েছিল, সেই দিনটাকেই সেই অনাথ আশ্রমের লোকেরা তার জন্মদিন হিসেবে পালন করত। আর সে ছিল কয়েকদিনের শিশু সেই সময় যখন তাকে ফেলে দিয়ে যাওয়া হয়। আর অনাথ আশ্রমে তাকে ফেলে দিয়ে যাওয়ার সেই দিনটাকে আশ্রমে তার জন্মদিন হিসেবে তাকে বলা হয়েছিল, আর সেই দিনটাকে সে নিজেও নিজের জন্মদিন হিসেবেই পালন করে থাকে। প্রতি বছর তাপস তার নিজের এই জন্মদিনটি সে তার নিজের মতো করেই পালন করে থাকে। তাপস তার স্ত্রী চন্দনাকে সাথে নিয়ে সেই অনাথ আশ্রমে যায় যেখানে সে নিজে বড় হয়েছে, আর সেখানে গিয়ে সে সেখানকার বাচ্চাদের অনেক নতুন জামা কাপড় টফি খেলনা এইসব দিত। ও সারাদিন সেখানকার বাচ্চাদের সাথে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে খেলা করত, তাদের অনেক ছবি তুলতো ও সেই বাচ্চাদের সাথে সারাটা দিন তাপস ও চন্দনা কাটাতো। কিন্তু সেই বছরটা তাপস ও চন্দনা দুজনেই তাদের নিজেদের জন্য একটা বাচ্চার জন্য অনেক আশা নিয়ে সেখানে সে বছর গিয়েছিল। কিন্তু সারাদিন সেখানে থাকার পরেও
চন্দনার কোনো বাচ্চাকে ঠিক মনে ধরল না। কিন্তু তাপস ছিল সম্পূর্ণ অন্য মানসিকতার মানুষ। সে চেয়েছিল যে কোনো একজন অনাথ বাচ্চাকে সে নিয়ে এসে সেও তার স্ত্রী বাড়িতে নিয়ে আসবে ও তাদের নিজের সন্তান হিসেবে মানুষ করবে, বড় করবে। যেহেতু তাপস ছোটবেলা থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছিল, তাই হয়তো তার এমন উদার মানসিকতা তৈরি হয়েছিল। কিন্তু তার স্ত্রী চন্দনা একটু দেখে শুনে মনের মতো একটি বাচ্চাকে দত্তক নিতে চেয়েছিল। সারাদিন সেই অনাথ আশ্রমে থাকার পর যখন তারা বিষণ্ণ মনে ফিরে আসছিল, ঠিক তখনই তাপস দেখল যে আশ্রমের সামনের দোলনাতে একটা ছোট্ট মেয়ে পিছন ফিরে চুপ করে বসে আছে। কিন্তু সে দোলনাটায় বসে থাকলেও দোলনাটা কিন্তু দুলছে না। তাপস বাচ্চাটির সামনে গিয়ে দাঁড়ালো, আর বাচ্চাটির মুখের দিক তাকিয়ে তাপস মনে মনে একটু যেন কেঁপে উঠল। তার মনে হলো এই বাচ্চাটি তার এত চেনা কেন লাগছে, একে সে কোথায় দেখেছে। সে দেখলো যে সেই মেয়েটি বছর 7 বয়স হবে, তার শূন্য দৃষ্টিতে সে রাস্তার দিক তাকিয়ে সেই থেমে থাকা দোলনাটাতেই বসে আছে। তাপস মেয়েটিকে সস্নেহে জিজ্ঞেস করলো, কি নাম তোমার মা? মেয়েটি তখনই দৃষ্টি ঘুরিয়ে তাপসের দিকে মায়াময় দৃষ্টিতে তাকালো। তাপস দেখলো মেয়েটি তার এত পরিচিত কেন লাগছে, এত আপন, এত চেনা কেন লাগছে মেয়েটিকে। সে ফুটফুটে মেয়েটির চোখ দুটি ছিল নীল ও তার দৃষ্টি ছিল স্নিগ্ধ। মেয়েটির মাথা ভর্তি কোকড়া চুল তার কপালে এসে পড়েছিল। ততক্ষণে চন্দনাও সেখানে এসে দাঁড়িয়েছিল ও মুগ্ধ দৃষ্টিতে দোলনায় বসে থাকা সেই ফুটফুটে বাচ্চা মেয়েটির দিকে তাকিয়েছিল। বাচ্চা মেয়েটি চন্দনার দিকে না তাকিয়ে একইভাবে মায়াময় দৃষ্টিতে তাপসের দিকে তাকিয়ে থাকলো। তাপস আবার তাকে জিজ্ঞেস করলো, কি নাম মা তোমার? মেয়েটি তখন অস্ফুটে মিষ্টি গলায় বলল, আমার নাম মিলি। চন্দনার সে মেয়েটিকে ভীষণ পছন্দ হলো। সে মেয়েটির গাল টিপে আদর করে বলল, তুমি আমাদের সাথে যাবে? মেয়েটি তেমনি অস্ফুট স্বরে বলল, কোথায় যাব? তখন চন্দনা বলল, আমাদের সাথে যাবে, তোমার নিজের বাড়িতে। বাচ্চা মেয়েটি আস্তে আস্তে ঘাড় কাত করে সম্মতি জানালো। তখনই চন্দনা মেয়েটিকে কোলে তুলে নিয়ে তাপসকে বলল, চলো ভেতরে চলো, আজই আমরা ওকে নিয়ে যাব। আমরাই আজ থেকে ওর বাবা মা, আমাদের বাড়ি হবে আজ থেকে ওর নিজের বাড়ি। আর চন্দনা বলল, ওর নিজের বাড়ি থাকতে ও এখানে থাকতে যাবে কেন? বলে ও মিলিকে কোলে নিয়ে আশ্রমের ভেতরে গেল। সেখান থেকে নিয়ম অনুযায়ী শৈশাবোধ করে ফর্মালিটিস পূরণ করে নিল তাপস। যেহেতু তাপস সেই অনাথ আশ্রমেই বড় হয়েছিল ও সেই আশ্রমে সে নিয়মিত ডোনেশনও দিত ও সেখানে তাপস নিয়মিতভাবে আসা যাওয়া করত, তাই সেই দিনই তারা মিলিকে দত্তক নিয়ে বাড়িতে নিয়ে আসতে তাপস ও চন্দনার কোনো অসুবিধাই হলো না। বাড়িতে ফেরার সময় মিলি চন্দনার কোল থেকে দুহাত বাড়িয়ে মিষ্টি ও মায়াময় সুরে বলল, বাবা বলে ডেকে ঝাঁপিয়ে তাপসের কোলে চলে গেল। চন্দনা ও তাপসের শূন্যতায় ভরা বুকের ভেতরটা মাতৃত্বের ও পিতৃত্বের স্নেহে ভরে উঠল। ওরা দুজনেই তাদের কন্যাকে সস্নেহে আগলে নিজেদের গাড়িতে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে এসেই মিলিকে তাপস তাদের পেট বা পোষা কুকুর ডোডোর সাথে পরিচয় করিয়ে দিল। মিলিকে তাপস বলল, মা, ডোডো আজ থেকে তোমার খেলার সঙ্গী। ওর বয়স 3 বছর, তুমি ওর সাথে খেলা করবে তো মা? মিলি এই কথা শুনে ডোডোকে হাত বাড়িয়ে যেই ধরতে গেল অমনি ডোডো লাফিয়ে দরজার কাছে চলে গেল। ও দরজার কাছে গিয়ে মিলির দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে লাগলো ও কুই কুই করে ডাকতে লাগলো। তাই দেখে মিলি তাপসকে আদুরি গলায় বলল, ও বাবা, ডোডো তো আমাকে পছন্দই করছে না, তো কি করে ওর সাথে খেলবো? ডোডোকে ওইভাবে ভয় পেয়ে থরথর করে কাঁপতে দেখে তাপস ও চন্দনা দুজনেই খুব অবাক হয়ে গেল, এই ভেবে যে এত মিষ্টি মেয়ে মিলিকে ডোডো এত অপছন্দ কেন করছে। ও তো সাধারণত মানুষজন ভালোবাসে, তাহলে ও মিলিকে কেন ভালোবাসছে না, কেন অপছন্দ করছে? মিলিকে দেখে এত ভয় কেন পাচ্ছে, সেটা ভেবে তারা অবাক হলো। তারপরেই ডোডো ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে গেল। রাতে যখন চন্দনা মিলিকে খাইয়ে দিচ্ছিল তখন মিলি বলল,
আমি কার কাছে ঘুমোবো? তখন তাপসকে বলল, ও বাবা, আমি তোমার কাছে ঘুমোবো। তখন চন্দনা বলল, ঠিক আছে সোনা, তুমি বাবা ও মা দুজনের কাছে ঘুমোবে। কিন্তু সে রাতে হাজার চেষ্টা করেও ডোডোকে কিছুই খাওয়ানো গেল না। সে ঘরেই ঢুকতে চাইছিল না। সারাদিনও রাতে বাড়ির হেল্পিং হ্যান্ড মানদাদি ছোট্ট ডোডোকে তার ঘরে নিয়ে গেল। ডোডো ছিল স্পেনিয়ান জাতের কুকুর। এরপর মিলি বাবা ও মায়ের মাঝখানেই ঘুমোতে গেল সেই রাতে। কিন্তু মানদাদি অনেক চেষ্টা করেও সকলের আদরের ডোডোকে কিছু রাতে আর খাওয়াতে পারল না। এর পরের দিন চন্দনা ও তাপস দুজনেই মিলির ঘর গোছানোর কাজে লেগে গেল। তারা তাদের পাশের ঘরটিকে তাদের আদরের কন্যা মিলির জন্যে স্বপ্নের মতো করে সাজিয়ে দিল। সুন্দর সুন্দর পুতুল ও সফট টয়েজে মিলির ঘর তারা সুন্দর করে সাজিয়ে দিল। 24 ঘন্টা দেখাশোনা করার জন্য সেন্টার থেকে 12 ঘন্টা করে দুজন ট্রেন্ড মহিলাকে নিযুক্ত করা হলো। মিলিকে একটি নামকরা স্কুলে ক্লাস 1-এ এরপর ভর্তি করা হলো ও বাড়িতে দেখাশোনা করানোর জন্য একজন ভালো টিউটরও নিযুক্ত করা হলো। টিউটর মেয়েটি খুব যত্ন করে মিলিকে পড়াশুনো করাতো। মিলি খুব আঁকতে ভালোবাসতো আর খুব সুন্দর আঁকতেও পারত, তাই তাকে আঁকার জন্য একজন ভালো ড্রয়িং টিচারও নিযুক্ত করা হলো। কিন্তু এরই মাঝে ডোডোর খাওয়া দাওয়া পুরোপুরি চলে গেল। সে তার খাওয়া দাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিল। সে খুব অসুস্থ হয়ে পড়ল। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু ডোডোকে পরীক্ষা করে তার শরীরে দুর্বলতা ছাড়া আর কোনো কারণ তিনি খুঁজে পেলেন না। তিনি তাপসকে বললেন, আপনার পেট কি কোনো কিছু দেখে ভয় পেয়েছিল? 7 বছরের ফুটফুটে মেয়ে মিলিকে দেখে ডোডো যে ভয় পেয়েছিল সে কথা বলল। ও সেই ঘটনার পর থেকেই ডোডো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে কথাও বলল। ডাক্তারবাবু বললেন, হতে পারে যে ও আপনার মেয়েকে দেখে কোনো কারণে ইনসিকিউর ফিল করছে, তাই এমন করছে। যাই হোক, ওকে আপনারা একটু সময় নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ও সেরে উঠবে। সেদিন ডাক্তারের কাছ থেকে ফিরে আসার পর চন্দনা ও তাপস খুব আদর করে কোলে নিয়ে যত্ন করে ডোডোকে খাওয়ানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই তাপসের নজর গেল মিলির দিকে। সে দেখলো মিলি নিষ্ঠুর ও রাগান্বিত দৃষ্টি নিয়ে অসুস্থ ডোডোর দিকে কটমট করে তাকিয়ে আছে। ও তাপসের দিকে চোখে চোখ পড়তেই মিলির চোখের দৃষ্টি আবার মুহূর্তে স্নিগ্ধ হয়ে গেল। তাপস অবাক হয়ে গেল ছোট্ট 7 বছরের মিলির অমন মুহূর্তে দৃষ্টির পরিবর্তন হতে দেখে। আর সে এটাও বুঝতে পারছিল না যে ডোডোর দিকে মিলি কেন এমন নিষ্ঠুরভাবে তাকিয়েছিল, যেটা তাপসের দিকে চোখ পড়তেই সেই মুহূর্তের মধ্যেই দৃষ্টিটি পরিবর্তন হয়ে স্নিগ্ধ দৃষ্টিতে পরিণত হলো সেটি। সেদিন সকালে চন্দনা ও তাপস দুজনে ঘুম থেকে উঠে খুব যত্ন করে ডোডোকে ওষুধ খাওয়ালো। তারপর তারা তাদের আদরের পেট ডোডোকে কোলে নিয়ে খুব আদর করতে লাগলো। আর যখন তাপস ডোডোকে আদর করছিল তখন সে দেখলো ডোডোর চোখ দুটি থেকে জল গড়িয়ে পড়ছে। আর তাই দেখে তাপসের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এরপর চন্দনা ও তাপস মানবতাদিকে ডোডোকে যেন খুব যত্নে রাখে, তার যেন কোনো অযত্ন না হয়, তাকে যেন তারা চোখে চোখে রাখে এই কথা বলে এবং তাদের আদরের কন্যা মিলিকে দিনের যে আয়ামাসি দেখাশুনো করে তাকে মিলির খাওয়া দাওয়ার সব কথা বুঝিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে তাদের অফিসে চলে গেল। দুপুরের দিকে ডোডোর জন্যে তাপসের মনটা খুব খারাপ লাগছিল, কারণ সকালে অফিসে আসার সময় তাপস ডোডোর চোখ থেকে জল গড়িয়ে পড়তে দেখেছিল। এই জন্য অফিসে তার কাজ করতে সেদিন একদম ভালো লাগছিল না। ডোডোর জন্য তাপসের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এরপর সে গাড়ি নিয়ে বাড়ি ফিরে এলো ডোডোর কথা ভেবে। বাড়ি ফিরতেই তাপস দেখলো মিলি বাইরের ড্রয়িং রুমে তার ড্রয়িং টিচারের কাছে বসে আঁকছে। তাকে দেখে মানদা মাসি রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে বলল যে ডোডোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানদা মাসি বলল ছাদ থেকে নিচের ঘর সব খুঁজেও দুপুরের পর থেকে ডোডোকে কোথাও পাওয়া যাচ্ছে না। আর ও তো আজকাল এমনিতে তেমন হাঁটা চলাও করতে পারে না, এই অবস্থায় অন্য কোথায় বা যাবে, কী বা করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে।
মানদা মাসির এই কথা শোনার পর তাপস আর ঘরে না ঢুকে সে বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। সে তাদের বাড়ির পেছন দিকটায় ফুলবাগানের মধ্যে একটি ছোট চৌবাচ্চা করা ছিল। টাইম কলের জল এলে পাইপ দিয়ে সেই চৌবাচ্চাটাকে ভর্তি করে দেওয়া হতো, আর বাগানের ফুলের গাছগুলিতে সেই জল থেকে জল দেওয়া হতো। তাপস ডোডোকে খুঁজতে খুঁজতে বাগানের সেই চৌবাচ্চাটার কাছে যে ভয়ানক দৃশ্য সে দেখলো, তাতে তার হৃৎপিণ্ড কেঁপে উঠল। সে দেখলো যে ডোডো সেই চৌবাচ্চার জলের মধ্যে রক্তাক্ত অবস্থায় ডুবে আছে। তাপস তাড়াতাড়ি করে ডোডোকে দুহাতে তুলে দেখলো যে ছোট্ট ডোডোর সেই শরীরে ধারালো ছোরা জাতীয় কিছু দিয়ে বারবার কোপানো হয়েছে, বারবার ডোডোর ওই ছোট্ট শরীরটাকে স্ট্যাপ করা হয়েছে। এই নির্মম দৃশ্য দেখে তাপস চিৎকার করে উঠল। তার চিৎকারে সেখানে বাড়ির সকলে এসে উপস্থিত হলো। মিলিও সকলের সাথে সেখানে এসে দাঁড়ালো। মিলিকে দেখে তাপস চিৎকার করে উঠে বলল, ওকে এখান থেকে কেউ নিয়ে যাও, মিলি ছোট, ওইটুকু ছোট বাচ্চা এই ভয়ানক দৃশ্য দেখতে পাবে না। এরপরই মিলিকে দিনের আয়া মাসি কোলে নিয়ে সেখান থেকে ঘরে নিয়ে এলো। মানদা মাসি ডোডোর অমন নির্মম পরিণতি দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো, কারণ ছোট্ট ডোডো মানদা মাসির যত্নেই বড় হয়ে উঠেছিল। আর তারা কেউ বুঝে উঠতেই পারলো না যে ডোডোর এমন পরিণতি কে করলো। এই ছোট্ট কুকুরটার উপর এমন শত্রুতা কার থাকতে পারে। এরপর পুলিশে খবর দেওয়া হলো। পুলিশ বাড়িতে আসলো। সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করলেও পুলিশ তার কোনো হদিশ পেল না, কোনো কুল কিনারা পেল না যে কে কখন কিভাবে ডোডোর এমন পরিণতি করেছে আর ডোডোকে এমন নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এদিকে মিলিকে রাতে যে মহিলা দেখাশোনা করার কাজে নিযুক্ত হয়েছিল, মিলি একদিনও রাতে তার কাছে ঘুমাতে চাইতো না। রোজ রাতে সে তার নিজের ঘরে তার আয়া মাসির কাছে খানিকটা শুয়ে থাকার পরেই বাবা মায়ের ঘরের দরজায় গিয়ে নক করতো আর বলতো, ও বাবা দরজা খোলো, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারছি না, আমি তোমার কাছে ঘুমাবো। তারপরেই তাপস দরজা খুলে দিলে মিলি তাপস ও চন্দনার মাঝখানে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়তো। তাপস ও চন্দনা ভাবলো ডোডো মারা যাওয়ার পর হয়তো মিলি ভয় পাচ্ছে, হয়তো ডোডো মারা যাওয়াতে মিলি খুব একা হয়ে গেছে। আর তাপস ও চন্দনা নিজেরাও সারাদিন বাড়ি থাকতে পারে না, তাই হয়তো মিলির একাকিত্বটা খুব বেশি বলে তারা মনে করলো। তাই হয়তো মিলি তাপস ও চন্দনার মাঝখানে এসে রোজ ঘুমাচ্ছে বলে মিলি চন্দনা ও তাপসকে একদম ছাড়তে চাইছে না, এটাই তারা ভাবলো। এরপর তাপস ও চন্দনা মিলির একাকিত্ব দূর করার জন্যে তার একজন খেলার সঙ্গীর খুব প্রয়োজন বলে তারা মনে করলো। ওরা দুজনে এরপর নিজেরাও একটা সন্তানের প্ল্যান করলো মিলির সঙ্গী হিসেবে। কিন্তু তার সাথে এটাও ঠিক যে মিলি কখনো তাপস ও চন্দনাকে একসাথে থাকতে দিতে চাইতো না। আসলে ছোট্ট মিলি তাপসকে আর কারো সাথে শেয়ার করতে পারতো না। দরজা খুলতে একটু দেরি করলেই মিলি দমাস দমাস করে দরজা মেরে মেরে দরজা প্রায় ভেঙে ফেলতে চাইতো। স্বামী স্ত্রী কখনোই একা থাকার সুযোগই পেত না। আর এর মাঝেই একদিন আগের মতোই ফটোশ্যুটের জন্যে চন্দনা ও তাপসকে দুদিনের জন্যে আউটিংয়ে যেতে হলো। আর যাওয়ার সময় সারাদিন বাড়ির হেল্পিং হ্যান্ড মানদাদিকে মিলিকে দেখাশোনা করার জন্যে ভালো করে বুঝিয়ে বলে গেল চন্দনা ও তাপস। তারা মিলির দিন রাতের দেখাশোনা করার জন্যে যে দুজন আয়া আছেন সেই আয়া মাসিদের মিলিকে দেখাশোনা করার কথা ভালো করে বুঝিয়ে বলে গেল চন্দনা ও তাপস। এই দুদিন বেশিরভাগ সময় মিলি দিনের বেশিরভাগ সময়টাই বাড়ির পেছনে ফুল বাগানের সেই চৌবাচ্চাটার কাছে গিয়ে বসে থাকতো। একদিন মানদাদি মিলিকে খুঁজতে খুঁজতে সেখানে গেল, আর গিয়ে সে যা দেখলো তাতে তার গা কেঁপে উঠলো। সে দেখলো যে মিলি এক মুঠো প্রজাপতি ধরে প্রজাপতিগুলোর ডানাগুলোর একটা একটা করে ছিঁড়ছে, আর সেই প্রজাপতিগুলোকে ডানাহীনভাবে চৌবাচ্চার মধ্যে ফেলে দিয়ে সে দেখছে যে তারা কেমন ডানাহীনভাবে ছটফট করছে। আর তাদের সেই ছটফটানি দেখে মিলির মুখে একটা নিষ্ঠুর তৃপ্তির হাসি ফুটে উঠছে। মানদাদি মিলিকে খুঁজতে খুঁজতে সেখানে এসে সেই দৃশ্য দেখে চিৎকার করে উঠল। সে বলল, তুমি এ কি করছো মিলি? তোমার বাবা মা বাড়ি আসলে আমি কিন্তু সব বলে দেব। মিলি তার দিকে মাথা না ঘুরিয়েই দৃঢ়ভাবে বলল, বাবা জানলে কিন্তু ভালো হবে না বলে দিলাম।
এইটুকু বাচ্চার এমন হুমকি ও এইরকম ভাবগতি দেখে ও তার কথাবার্তা শুনে মানদাদি আঁতকে উঠল। সে বলল, এ কোন মিলিকে সে দেখছে, সেটা মনে মনে ভাবলো। আর কথাটা মিলি এমনভাবেই বলছিল যেন মানদাদির উপস্থিতিটা ঘাড় না ঘুরিয়ে সে যেন দেখতে পাচ্ছে ও বুঝতে পারছে। তাহলে আজ গল্পটি এখানেই রাখছি বন্ধুরা। আবার তোমাদের কাছে আসবো এই ভয়াবহ গল্পটির দ্বিতীয় বা শেষ পর্ব নিয়ে সামনের শনিবার রাত ঠিক 9টার সময় এই চ্যানেলে। আর ততক্ষণের জন্যে টাটা, শুভরাত্রি বন্ধুরা। কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে